হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের প্রবলেম সেট 1-এর উপর অঙ্ক করব। এই অধ্যায়ের অঙ্ক করার পূর্বে তোমাদের অধ্যায়ের জ্ঞান থাকা আবশ্যিক। তোমরা এই ভিডিও দেখার পূর্বে অধ্যায়ের সমস্ত ফর্মুলাগুলো এক জায়গায় লিখে নিয়ে প্র্যাকটিস করো, তারপরে এই ভিডিও দেখো, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। তাহলে আমরা আজকে প্রবলেম সেট 1 নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। চলো শুরু করি। সম্ভবত এটা সেট 1-এর 5 নম্বর অঙ্ক। সবার বইয়ে নাও মিলতে পারে, কারণ প্রতিবার এডিশন হয়। 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কে বলেছে যে ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন যার আধান স্মল ই ঘুরছে, আবর্তন করছে, এবং এই যে বৃত্তপথ, এই বৃত্তপথের ব্যাসার্ধ আর। ঠিক আছে, নিউক্লিয়াসের আধান কত? ZE। তোমরা বুঝতেই পারছো, জেড হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে প্রোটনের আধান, যেহেতু প্লাস প্লাস দিলাম, ইলেকট্রনের আধান কি? নেগেটিভ। এবার প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রনকে এই পজিটিভ নিউক্লিয়াস আকর্ষণ করবে কোন দিকে? কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তাই না? এই ইলেকট্রনের বেগ ধরে নাও কোনো একটা মুহূর্তে ভি বেগ। এবার আমরা জানি বৃত্তপথে কোনো বস্তু কণা যদি আবর্তন করে, তাহলে এই আবর্তনের জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন, এবং এই অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে কাজ করে। তো এই বলের মান কত হয়? mv²/r। তাহলে m ভরের ইলেকট্রন যদি ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, তাহলে কেন্দ্রের দিকে একটা বল প্রয়োজন হবে, সেটা হচ্ছে mv²/r। এই বলের যোগান কোত্থেকে আসবে? উত্তর হচ্ছে, এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, এই আকর্ষণ বল থেকেই এই বলটা আসবে, অভিকেন্দ্র বলটা আসবে। তার মানে এখানে স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রন এবং পজিটিভ নিউক্লিয়াসের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলই অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাই আমরা লিখতে পারি অভিকেন্দ্র বল mv²/r = এদের মধ্যে আকর্ষণ বল, এবং আকর্ষণ বল আমরা পাবো কুলম্বের সূত্র থেকে 1/4πε0 আধান দ্বয়ের গুণফল, মানে ইলেকট্রনের আধান ইন্টু নিউক্লিয়াসের আধান। নিউক্লিয়াস আধান কত? ZE বাই দূরত্বের স্কয়ার। ক্লিয়ার? এখান থেকে আমাকে বের করতে হবে ভি। তো তোমরা অতি সহজে ভি বের করতে পারবে। একটা রুট আসবে। ক্লিয়ার? রুটের মধ্যে কি কি থাকছে দেখো, ওপরে থাকবে E², নিচে থাকবে একটা আর কেটে যাবে, নিচে থাকবে 4πε0 এমটাও নিচে আসবে, এবং একটা আর থেকে যাবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে, মানে নেক্সট অঙ্কে। আমরা সব অঙ্ক করব না, যে অঙ্কগুলো আমাদের করার প্রয়োজন, অর্থাৎ তোমাদের শেখা প্রয়োজন, সেই অঙ্কগুলোই আমরা করব। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক খুব ভাইটাল একটা অঙ্ক। এই অঙ্কে বলেছে 3টি আধান। এটা সম্ভবত সেট 1-এর 7 নম্বর অঙ্ক। এখানে বলেছে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোতে আধান আছে। ঠিক আছে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আধান আছে। কত কত আধান আছে? কোনো একটা শীর্ষবিন্দুতে আধান আছে +10 ESU। ওকে, একটা শীর্ষবিন্দুতে আধান আছে +20 ESU, আর একটা শীর্ষবিন্দুতে আধান আছে -20 ESU। ওকে, এইবার দেখো
এই ত্রিভুজে একটা নামকরণ করা হোক। ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, অর্থাৎ এ বি একটা বাহু, বিসি আরেকটা বাহু এবং এসি একটা বাহু। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার। মাথায় রাখবে, সিজিএস এককে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে 10 ইএসইউ আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? 10 ইএসইউ আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? ওকে, তো আমরা এই অঙ্ক নিয়ে আলোচনা করব। 10 ইএসইউ, এই বিন্দুতে যে আধান রয়েছে সেই আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? আচ্ছা, এর উপর কে কে বল প্রয়োগ করবে? বি বিন্দুর আধান এবং সি বিন্দুর আধান বল প্রয়োগ করবে, এবং এই বলের মান কোন দিকে হবে দেখো, বিচার করো। প্রথমে আমরা বি এর জন্য বল বিচার করছি। বিতে কত আছে? প্লাস। এতে কত আছে? প্লাস। তাহলে এই বি বিন্দুর আধান অর্থাৎ প্লাস 20 ইএসইউ এই বিন্দুর আধানকে কি করবে? বল প্রয়োগ করবে, এবং সেটা হবে বিকর্ষণ বল। কোন দিক কাজ করবে? বাইরের দিকে। দেখো, এ কি করবে? এর উপর বল প্রয়োগ করবে, এই দিকে বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণ বলের দিক কোন দিকে হবে বুঝতে পারছো? এই বলের নাম দিলাম F1। ওকে, আচ্ছা, তাহলে F1 বলের ডিরেকশন মানে মান কত হবে? দেখো, F1 বলের মান হয়ে যাবে, সিজিএস পদ্ধতি ইএসইউ আছে, আবার দৈর্ঘ্যটাও কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। তাই আমরা সিজিএস পদ্ধতিতে বলের মান লিখব আধানদ্বয়ের গুণফল। আধানদ্বয়ের গুণফল কত? 10 ইন্টু কত? 20 বাই দূরত্বের স্কয়ার। দূরত্ব কত আছে? 2, তার স্কয়ার। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে মাথায় রাখবে, সিজিএস পদ্ধতিতে বলের মানের ফর্মুলা কুলম্ব সূত্র 1/k Q1 Q2 বাই আর স্কয়ার। এই যে ফর্মুলা, এখান থেকে আমরা বলের মানটা লিখলাম। কে এর মানটা আমরা 1 ধরলাম, আমরা ধরে নিলাম শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত? 1। তাহলে কে থাকলো না, তাহলে কি আধানদ্বয়ের গুণফল বাই দূরত্বের স্কয়ার। আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা এর যদি মান বের করি, মান বের করলে কত হবে? 200/4। একক হবে কি? ডাইন। আচ্ছা, এটা যদি আমরা ক্যান্সেল করি 50 ডাইন, এটা হবে 50 ডাইন। F1 কত? 50 ডাইন। এবার দেখো, এই -20 ইএসইউ এই +10 ইএসইউকে আকর্ষণ করবে নিজের দিকে, অর্থাৎ এসি বরাবর কি করবে? আকর্ষণ করবে। দেখতেই পাচ্ছ, এসি বরাবর আকর্ষণ করবে। এই বলের মান হবে F2, এবং F2 বলের মান কিন্তু সেম হবে। এই আধানদ্বয়ের গুণফল কত? 10 ইন্টু 20 ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য কত? 2 স্কয়ার। এটা হয়ে যাবে 50 ডাইন। ক্লিয়ার? দুটো বল পেয়ে গেলাম। এবার একটা বিন্দুতে দুটো বল কাজ করছে, তাহলে এদের লব্ধি বল কি হবে? এদের লব্ধি বল আমাদের বের করতে হবে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি। ওকে, এবার আমরা কি করব? আমরা এই এ বিন্দুতে একটা এই বিসি বাহুর সমান্তরাল রেখা টানব। এটা 60 ডিগ্রি হলে এটাও কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? এটা 60 ডিগ্রি হলে এটাও কত? 60 ডিগ্রি। তার মানে আমি দেখতে পাচ্ছি, বা এইভাবে বলতে পারো যে এই কোণটা, এই পুরো কোণটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তার মানে 60 + 60, এই পুরো কোণটা কত হয়ে যাবে? F1 আর F2 এর মধ্যে যে কোণ কাজ করছে সেই কোণটা হয়ে যাবে 120 ডিগ্রি। 60 + 60 100 কত? 20 ডিগ্রি। তাই আমি এটা আর লিখলাম না, এই পুরো কোণটা কত হয়ে যাবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে F1 F2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এবার এই দুটো লব্ধি বের করব। লব্ধির ফর্মুলা কি? সবাই লিখে নাও। লব্ধির ফর্মুলা হচ্ছে √/,
প্রথম বলের স্কোয়ার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। এবার জাস্ট মান বসাতে হবে, মান বসাও আর ক্যালকুলেশন করো। F1 কত 50 তার স্কোয়ার, F2 কত 50 তার স্কোয়ার, 2 ইন্টু 50 ইন্টু 50 ইন্টু cos 120 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা তোমরা করো, ক্যালকুলেশন করে বলো উত্তর কত হচ্ছে। আলটিমেটলি এর কিছু একটা উত্তর বেরোবে এবং সেই উত্তর তোমরা বলো কত হবে। তোমরা নিজেরা ক্যালকুলেশন করো, অবশ্যই কিন্তু এটা ডাইনে বেরোবে। আমি ডাইনে ক্যালকুলেশন করলাম এবং তোমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবে। তো আমি করছি না, সময় নষ্ট হবে, আমরা পরবর্তী অঙ্কে স্কিপ করব। এর হচ্ছে আমাদের অঙ্ক। এবার নেক্সট অঙ্কটা তোমরা দেখো। এবার বলেছে 4Q, এবার সম্ভবত 8 নম্বর অঙ্ক। কি বলেছে, 4Q এবং Q আধান দুটির মধ্যে ব্যবধান 2R। দুটো আধান রয়েছে, একটা আধান আছে 4Q আর একটা আধান আছে অনলি Q। এদের মধ্যে ব্যবধান কত বলেছে, 2R। ঠিক আছে। আচ্ছা, অপর একটি আধান কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। তাহলে এদের সংযোগকারী রেখা এই দেখতে পাচ্ছ, এদের মিডিল পয়েন্ট এই এখানে অপর একটা আধান কিউকে রাখা হলো, কিউ। তাহলে এখানে আমি কত আধান রাখলাম, কিউ আধান রাখলাম। তাহলে দেখো দুই প্রান্ত বিন্দুতে একটাতে আছে 4Q, একটাতে আছে কিউ স্মল কিউ, আর মিডিল পয়েন্টে আছে কত, ক্যাপিটাল কিউ আধান। আচ্ছা, মধ্যবিন্দুতে রাখা হলো কিউ আধানের উপর মোট বল শূন্য হলে কিউ এর মান কত। তাহলে বলেছে এই আধানের উপর মোট বল শূন্য। ঠিক আছে, কিউ আধানের উপর মোট বল শূন্য হলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে। তোমরা অঙ্কটা নিজেরা চেষ্টা করতে পারো। এই কিউ আধানের উপর মোট, তাহলে কিউ এর ওপর কি বলেছে, মোট বল F ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। এবার আমরা এই বলটাই বের করব। তো দেখো প্রথমে আমরা 4Q এর জন্য স্মল কিউ এর উপর বল বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, স্টেপ 1 আমরা কি করছি, 4Q এর জন্য কিউ এর উপর বল এটা বের করব। এই বলের নাম দিলাম F1। এই বল কত হবে, আমরা সিজিএস পদ্ধতিতে অ্যাপ্লাই করব। তাহলে আধান দ্বয়ের গুণফল 4Q ইন্টু কিউ বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত 2R তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে দেখো, 4Q স্কোয়ার বাই 4R স্কোয়ার, এবং আলটিমেটলি এটা বেরোবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, স্টেপ 2 হয়ে গেল, স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2 এবার করব আমরা। স্টেপ 2 এ কি করব, এবার এই ক্যাপিটাল কিউ এর জন্য এর উপর বল বের করব। ক্যাপিটাল কিউ এর জন্য স্মল কিউ এর ওপর বল, এটা বের করব। এই বলের নাম দিলাম আমরা F2, এবং এই বল কি হবে, কিউ ইন্টু
কিউ ইন্টু কিউ বাই দূরত্ব কত, টোটালটা 2r, তাহলে এই দূরত্ব কত হবে, যেহেতু মিড পয়েন্টে আছে আর হবে, এই দূরত্ব কত হবে, আর হবে আর এর স্কোয়ার। এবার কি বলেছে, এর উপর লব্ধি বল শূন্য। কিউ এর উপর লব্ধি বল শূন্য মানে একটা বল এদিক কাজ করবে, একটা বল উল্টো দিকে কাজ করবে। যদি দুটো বিপরীতমুখী বল হয় এবং সমান হয় তাহলেই এর উপর লব্ধি বল কী হবে, শূন্য হবে। তার মানে এই দুটো বলকে অবশ্যই সমান হতে হবে, তাই না? তাহলে স্টেপ 3-তে আমরা কি করছি, স্টেপ 3-তে আমরা এই দুটো বলকে সমান করব, F1 = F2 করে দেব। তাহলে কত হচ্ছে দেখো, F1 এর মান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, F2 এর মান কিউ কিউ বাই আর স্কোয়ার। যাই হোক, যদি আমরা কাটাকাটি করি আর স্কোয়ার কেটে যাবে, একটা কিউ কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপিটাল কিউকে স্মল কিউ এর সমান হতে হবে, ক্যাপিটাল কিউকেও স্মল কিউ এর সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেলাম, এবং অবশ্যই এটাকে কিন্তু নেগেটিভ হতে হবে। এটা তো পজিটিভ, এটাও কিছু বলেনি পজিটিভ, আর এই বলটাকে মানে এই আধানটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে। কেন নেগেটিভ হতে হবে দেখো, ধরো এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে প্লাস 4q এর জন্য কিউ এর উপর বল কোন দিকে কাজ করবে, ডান দিকে, মানে এই আধানকে বিকর্ষণ করবে, ডান দিকে কাজ করবে, এটা হয়ে যাবে F1। আর এবার যদি বলটাকে F2কে যদি এইদিকে হতে হয় বাম দিকে, তাহলে এটা প্লাস তো রয়েছেই, এটাকে কি হতে হবে মাইনাস, আর মাইনাসে কি করবে, প্লাসকে আকর্ষণ করবে, তাই এটাকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা করতে পারবো, এই দুটো বলকে সমান এবং বিপরীত হতে হবে, বিপরীত উল্টো দিকে, তাহলে আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে দিতে পারবো। নেগেটিভ সাইন দিলে আমাদের উত্তরে কি চলে আসবে, ডিরেক্ট একটা নেগেটিভ সাইন চলে আসবে। এই দুটো বলকে সমান এবং কি হতে হবে, বিপরীত হতে হবে, তাহলে ডিরেক্ট নেগেটিভ সাইন চলে আসছে, তাহলে কিউকে মাইনাস কিউ এর সমান হতে হবে। ক্লিয়ার? তো এই অঙ্কটা আমরা সমাধান করলাম। এবার আমরা পরবর্তী অঙ্কে স্কিপ করব, আমরা পরবর্তী অঙ্কটা দেখব কি আছে। সেট 1 এর প্রবলেম হয়ে গেলে আমরা সেট 2 এর প্রবলেম করব, কিন্তু সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমাদের চাহিদার উপর। তোমরা যদি বলো সেট 2 এর অঙ্ক দরকার, তাহলে অবশ্যই আমি সেট 2 এর অঙ্কের উপর ভিডিও তৈরি করব। ওকে, চলো এবার আমরা পরের অঙ্কটা সলভ করি। কি বলেছে, 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত। এই অঙ্কটা সম্ভবত 9 নম্বর অঙ্ক। বলেছে তিনটি আধান, একটা দুটো, বলেছে দুটো আধান রয়েছে, 1 ইউনিট আধান, 1 ইউনিট, তবে ঋণাত্মক, 1 ইউনিট আধান, আর একটা আধান রয়েছে কিউ আধান, কিউ। ক্লিয়ার? কিউ আধান একই সরল রেখায় অবস্থিত। তো এবার বলছে কিউ আধানকে, তার মানে আরেকটা আধান কি আছে, কিউ আধান, এরা একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। এবার বলেছে কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে, আরেকটা আধান কত রয়েছে, কিউ আধান, এই কিউ আধানকে কোথায় স্থাপন করলে সেটির মান কত হলে তিনটে আধান সাম্যাবস্থায় থাকবে, এবং এটা কি ধরনের সাম্য হবে, সুস্থির, অস্থির না নিরপেক্ষ, আলোচনা করতে হবে। মাথায় রাখবে, তোমাদের আগেও আমি অঙ্ক করিয়েছি, তখন আমি বলেছি তিনটে আধানকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে সেই তিনটে আধানকে একই সরলরেখায় থাকতে হবে, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, প্রান্তীয় আধান দুটোকে সমজাতীয় হতে হবে। কি হতে হবে, সমজাতীয়। এবার দেখো, দুটোই তো নেগেটিভ বলে দিয়েছে, -1 ইউনিট -1 ইউনিট, সমজাতীয় বলে দিয়েছে, তাহলে এই দুটো হয়ে যাবে প্রান্তীয় আধান। কি হবে, প্রান্তীয় আধান। এবার তৃতীয় যে আধান, সেটাকে অবশ্যই এই দুটো প্রান্তীয় আধানের মাঝে অবস্থিত হতে হতো,
এই আবার হচ্ছে তৃতীয় যে আধান রয়েছে সেই তৃতীয় আধানকে অবশ্যই এই মাইনাস আধান দুটোর মাঝে অবস্থিত হতে হবে। ঠিক আছে, এরা যদি প্রান্তীয় হয় তাহলে তৃতীয় আধান কোথায় অবস্থিত হবে? মাঝে অবস্থিত হবে। মিডিলে যে কোনো জায়গায় থাকতে পারে, এদের মধ্যবর্তী স্থানে যে কোনো জায়গায় থাকতে পারে। এবার যদি এই প্রান্তীয় আধান দুটো সমান হয়, সমান, তাহলে তৃতীয় আধানকে অবশ্যই মিডিলে থাকতে হবে, একদম মিড পয়েন্টে থাকতে হবে, মিড পয়েন্ট। ওকে, তাহলে তৃতীয় আধানের অবস্থান কিন্তু আমরা পেয়ে গেলাম, মিড পয়েন্টে থাকতেই হবে। এগুলো আমরা যুক্তি দিচ্ছি, এগুলো আমরা জানি। এবার হচ্ছে কোথায় থাকতে হবে এটা আমরা প্রমাণ করব। কি করব? প্রমাণ করব। আমরা প্রথমে ধরে নেব এটা মিডিলে নেই। ক্লিয়ার? এইবার আর কি বলেছে, এই আধানের মান কত হবে এবং প্রকৃতি কি হবে? বুঝতেই পারছো প্রকৃতি কি হবে, এটাকে অবশ্যই পজিটিভ হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই তিনটে আধান দিয়ে সংস্থা তৈরি হবে, সেই সংস্থা কি হবে? কেমন সংস্থা তৈরি হবে, মানে কেমন ধরনের সাম্য তৈরি করবে? সুস্থির, অস্থির না নিরপেক্ষ, সেটা আমরা ডিসকাস করব। ক্লিয়ার? তো এবার আমরা ধাপে ধাপে এটাকে সমাধান করব। প্রথমে এর মান কত হবে সেটা দেখব। ওকে, এর মানটা আমরা বিচার করব। আর যেহেতু দুটো সমজাতীয় আধান, আর এখানে একটা কথা বলে দিচ্ছে, আচ্ছা, যেহেতু দুটো আধান সমান তাই এটাকে অবশ্যই মিড পয়েন্টে অবস্থিত হতে হবে। তার মানে এই দূরত্ব যদি এ হয়, এই দূরত্বটাও কত হবে? এ হবে, মিড পয়েন্টে অবস্থিত হতে হবে। এটা কিন্তু আমরা প্রমাণও করতে পারি। ক্লিয়ার? তো চলো আমরা মিড পয়েন্টে ধরে আমরা এই কিউ আধানের মান বের করব। আমরা ধরো এই পয়েন্টগুলোর নাম দিই এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, সুবিধা হবে। এবার আমরা কি করব, সি এর উপর স্টেপ ওয়ানে কি করব, স্টেপ ওয়ান সি এর সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে সি এর উপর বল বের করব এ এর জন্য। তাহলে ফোর্স অন সি, আমরা নাম দিচ্ছি ফোর্স অন সি বাই এ, এফসিএ। ঠিক আছে, ফোর্স অন সি, সি এর উপর বল বের করছি কার জন্য? এর জন্য। তাহলে এই মাইনাস আধান এই মাইনাসকে বিকর্ষণ করবে, তার মানে এই বলটা কোন দিকে হবে? ডান দিকে হবে। এ একে বিকর্ষণ করবে এইদিকে, তাহলে এটা হচ্ছে এফসিএ। এফসিএ বলের মান কত হবে? দেখো, এফসিএ বলের মান হয়ে যাবে আধানদ্বয়ের গুণফল। ক্লিয়ার? আমার সিজিএসে করছি, সুবিধা হবে। আধানদ্বয় মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 কত হবে? 1 ইন্টু 1 বাই দূরত্ব, দূরত্ব এ, এ টোটাল দূরত্ব কত? 2a, 2a তার স্কোয়ার, তাহলে এটা 1/4a স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, স্টেপ 2, স্টেপ 2 এ আমরা কি করব? দেখো, স্টেপ 2 এর আমরা আলোচনা করব বি এর জন্য সি এর উপর বল। তো বি এর জন্য দেখো, বি এর আধান কিন্তু পজিটিভ, এটা কি নেগেটিভ, তাহলে এই পজিটিভ নেগেটিভকে কী করে আকর্ষণ করবে নিজের দিকে, তার মানে এই বলটা কোন দিকে হবে? এইদিকে হবে। ক্লিয়ার? তাহলে এই বলের নাম আমরা দিব ফোর্স অন সি বাই বি, ফোর্স অন সি বাই বি। কি করে বের করবো? দেখো, আধানদ্বয়ের গুণফল 1 ইন্টু কিউ, মানে কিউ হবে, বাই দূরত্ব কত? এ, এ স্কোয়ার। এই দুটো বলকে অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। ক্লিয়ার? এই দুটো বলকে কি হতে হবে? সমান। স্টেপ 3, স্টেপ 3তে কি করব আমরা? এই দুটো বলকে অবশ্যই সমান করে দেব। তাহলে এফ সি এ ইকুয়াল টু এফ সিবি, সমান করলাম। মান বসিয়ে দাও, এফ সি এর মান কত? 1/4a স্কোয়ার, এফ সিবির মান কত? q/a স্কোয়ার। এইখান থেকে ইজিলি তোমরা পরের লাইন করতে পারবে, a স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এবং কিউ এর মান হয়ে যাবে 1/4, দ্যাট ইজ 0.25। তাহলে আমরা পেয়ে গেলাম কিউ এর মান কত? 0.25 ইউনিট, 0.25 ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্ক।
এবার মিডিলে কেন অবস্থিত হতে হবে, মিড পয়েন্টে কেন অবস্থিত হবে, আমি কিন্তু এর আগে একটা অঙ্কের মাধ্যমে সেটা সমাধান করিয়ে দিয়েছি। ক্লিয়ার? এখানে কি ধরনের সাম্য তৈরি হবে? সুস্থির সুস্থির অস্থির না নিরপেক্ষ। আগে এই সাম্যগুলো সম্পর্কে জানতে হবে। সুস্থির সাম্য কি, অস্থির সাম্য কি, আর নিরপেক্ষ সাম্য কি, এগুলো সম্পর্কে বুঝতে হবে। এই রিমোটটা দেখতে পাচ্ছ, দেখো প্রথমে সুস্থির, এই রিমোট দেখতে পাচ্ছ হাতের উপর রাখা আছে, সাম্যাবস্থায় আছে। এবার যদি আমরা কোনো একটা প্রান্ত ধরে তুলে দিই, মানে বিচ্যুত করি, ছেড়ে দিলাম, বিচ্যুত করে ছেড়ে দিলাম, আগের জায়গায় চলে আসলো, আগে পূর্বের স্থানে এসে আবার সাম্য লাভ করলো, তাহলে এটাকে বলবো আমরা সুস্থির সাম্য। সুস্থির সাম্য। আচ্ছা, এবার দেখো এখানে ছিল, এটাকে আমি এখানে করলাম, একটু সরিয়ে দিলাম, রেখে দিলাম, বিচ্যুত করে রেখে দিলাম, যেখানে বিচ্যুত করে রাখলাম বস্তুটা সেখানেই সাম্য লাভ করলো, সেখানেই সাম্য লাভ করলো, তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ সাম্য। আরেকটা সাম্য আছে অস্থির সাম্য। অস্থির সাম্যটা কেমন? এই ধরো রিমোট আমি এরকম করে রাখা আছে, আমি যদি একটু বিচ্যুত করি ও কিন্তু আগের জায়গায় আসবে না, আরও নিজে থেকে বিচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে ও একটা সাম্য লাভ করবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে অস্থির সাম্য। বোঝা গেল? এই তিন প্রকারের সাম্য। এবার আমরা চেক করব যে এই সংস্থাটা কী ধরনের সাম্য লাভ করবে। প্রথমে ওরা স্থির অবস্থায় আছে, আমি যে কোনো একটা আধানকে জাস্ট সরিয়ে দেব, বিচ্যুত করব। বিচ্যুত করলে আমরা যদি এক্সপেরিমেন্ট করি দেখতে পাবো যে আধানটা বিচ্যুত তো হলো, আগের জায়গায় কিন্তু নিজের থেকে আসলো না, আগের জায়গায় নিজের থেকে আসলো না, এসে সাম্য লাভ করলো না। তার মানে এটা যেহেতু আগের জায়গায় পূর্বের স্থানে এলো না, সাম্য লাভ করলো না, তাহলে এটা সুস্থির হতে পারে না, এটা হবেও না। আবার আধানটাকে যেখানে রেখে দেব সেখানেই সেইটাই যে ওর সাম্যাবস্থান হবে, এটাও হয় না, এটাও হয় না। সেক্ষেত্রে কি হয়? দূরত্বটা চেঞ্জ হয়ে যায়, দূরত্ব চেঞ্জ হয়ে গেলে সাম্যটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে দূরত্ব, আমি যদি কোনো একটা আধানকে সরিয়ে দিই তাহলে কিন্তু সাম্য থাকবে না, সরিয়ে যে কোনো জায়গায় রেখে দিলে ওইটাই কিন্তু, ওই অবস্থানটা কিন্তু সাম্যাবস্থান হবে না। ঠিক আছে? তাহলে নিরপেক্ষ হতে পারে না, তাহলে পড়ে থাকলো কি? অস্থির। তাহলে এইটা কিন্তু অস্থির সাম্য হবে। ওকে, চলো এবার আমরা পরবর্তী অঙ্ক সলভ করব। বলেছে এটা সম্ভবত 10 নম্বর অঙ্ক, খুব ভাইটাল অঙ্ক এবং একটু বড় হবে। বলেছে দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত, দুটি একই পরিমাণের আধান ডি ব্যবধানে অবস্থিত। দুটি আধানের মান কত বলেছে? এখানে কিছু বলেছে, কিছুই বলেনি, তো আমরা কিউ ধরছি বা ক্যাপিটাল কিউ ধরছি বা স্মল কিউ ধরছি, কোনো অসুবিধা নেই। এদের মধ্যে ব্যবধান, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এবি দূরত্ব কত? ডি, এরা ডি ব্যবধানে অবস্থিত, এটা কিন্তু অঙ্কে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে দুটো একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত, ডি ব্যবধানে অবস্থিত। এবার বলেছে তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো। এবার লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা কি? আমি এই এ বির মিডল পয়েন্টটা দেখবো, এটা মিডল পয়েন্ট, আমরা এখানে একটা লম্ব টানবো, তাহলে এই লম্বটাই হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক দুটো খণ্ডে বিভক্ত করছে, সমান দুটো খণ্ডে। এই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ধরো এটা ও বিন্দু, এটা সি বিন্দু, এই ওসি দূরত্বটা হয়ে যাবে, এখানে ওসি দূরত্বটা হয়ে যাবে এক্স। কত দূরত্ব? এক্স দূরত্ব। এই এক্স দূরত্বে তৃতীয় একটি আধানকে রাখা হলো, এখানে একটা আধান আছে, ঠিক আছে, এই সি দূরত্বে একটা আধান আছে, ধরো কিউ আধান আছে। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স এর মান,
এক্স এর মান একটা বলে দিয়েছে, এক্স এর মান যখন এই এক্স এর মান যখন ডি বাই 2√2 হবে তখন এই আধানটা ক্যাপিটাল কিউ আধান সর্বাধিক বল অনুভব করবে। এটা আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? আমরা দেখো এই দুটো কিউ আধানের জন্য এই সি বিন্দুতে বল আমরা নির্ণয় করব। ক্লিয়ার? চলো আমরা ধাপে ধাপে কাজটা করি। এর জন্য সি এর উপর বল, তাহলে স্টেপ ওয়ানে আমরা কি করব? স্টেপ ওয়ানে আমরা বের করব ফোর্স অন সি বাই এ। সি এর উপর এর জন্য বল বের করব। ক্লিয়ার? এবং আমরা এটা সিজিএসএ করছি, যেহেতু কোনো একক বলেনি, সিজিএসএ করছি। তাহলে আধান দ্বয়ের গুণফল কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই দূরত্বের স্কয়ার। দূরত্ব কত হবে? আচ্ছা, বলটাই বা কোন দিকে অবস্থিত হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। তাহলে আমি যেহেতু কোনো সাইন বলেনি সবগুলোকে প্লাস ধরছি। তাহলে এই প্লাসকে বিকর্ষণ করবে এই দিকে, দেখতেই পাচ্ছ। তাহলে এফ সি এ কাজ করবে কোন দিকে? এফ সি এ এদিকে কাজ করবে। ক্লিয়ার? এফ সি এদিকে কাজ করছে এবং এই টোটাল দূরত্ব কত? ডি। তাহলে এই অর্ধেক দূরত্ব কত হবে? ডি বাই 2। এই দূরত্বটা কত? এক্স। আমার দরকার এই দূরত্ব সি এ কত হয়ে যাবে? এটা অতিভুজ। এক্স আর ডি বাই 2 এর কি এটা অতিভুজ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ এবং সি এটা হয়ে যাবে অতিভুজ এবং অতিভুজের স্কয়ার হবে, তাই না? অতিভুজের স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ডি বাই 2 এর স্কয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দিক তো বুঝতেই পারছো কোন দিকে কাজ করছে। এবার এটা কিন্তু সোজা হবে, মাথায় রাখবে, এটা কিন্তু সোজা হবে। আমারটা সোজা হয়নি, এই যে সোজা হবে। এবার একই রকমভাবে বি এর জন্য সি এর উপর বল নিয়ে আলোচনা করব। স্টেপ 2 এ আমরা বের করব ফোর্স অন সি ডিউ টু বি এর জন্য বাই বি, ফোর্স অন সি বাই বি। এবং এই বলটাও একই বল হবে, একই সেম ফোর্স। এটা কাজ করবে এইদিকে এফ সিবি। এটা কি হবে? কিউ বাই এক্স স্কয়ার প্লাস ডি বাই 2 এর স্কয়ার। এই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমিটা কিন্তু ডি বাই 2 হবে। ওকে, এই হচ্ছে, তোমরা এটা নিজেরা করতে পারবে। এটা অতিভুজ সিবিটা, ওবিটা কি ভূমি, এক্সটা কি লম্ব। দুটো বল কিন্তু সেম বেরোলো, তাই না? তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, এফ সি এ ইকুয়াল টু এফ সিবি। ওকে, এবং এই বলের মান কিছু একটা বেরোলো ওপরেরটা। এবার বলেছে এই বলটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম হবে। তাহলে এই এক্স এর মান কত হবে? এটা প্রমাণ করতে হবে আমাদের। তো আমি এগুলো মুছে দিই, আমাদের জায়গার প্রয়োজন। দেখো, তাহলে এই লব্ধি বল কত? লব্ধি বলটা বের করি আমরা। স্টেপ 3 তে আমরা কি করব? স্টেপ 3 তে লব্ধি বল বের করব। লব্ধি বল যদি এফ হয়, আর একটা জিনিস আমরা দেখে নিই এখান থেকে, লব্ধি বলটা খুব ইন্টারেস্টিং বের করা। দেখো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবেই। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এটা থিটা হবে, এটা থিটা হবে। যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো পয়েন্ট থাকে এবং সেই পয়েন্ট দিয়ে আমরা একটা ত্রিভুজ তৈরি করি, তাহলে এই ত্রিভুজটা কী হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহু আর এই বাহু সমান হবে, তাহলে এই কোণ সমান। এইবার আমরা বিভাজন পদ্ধতিতে আমরা কি করব? এই সংযোজনটা ঘটাবো। ক্লিয়ার? আমরা কি করলাম? এই পয়েন্টটার নাম দিয়েছিলাম সি,
এই সি পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে নিলাম। এবার দেখো এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। একই রকমভাবে এটা থিটা হলে এটাও থিটা। কি কোণ? দেখতেই পাচ্ছ, অনুরূপ কোণ। তাহলে এফসিএ এর এই দিককার উপাংশ কত হবে? আমি অন্য কালি দিয়ে করছি, সুবিধা হবে। এফসি এর এই উপাংশ কত হবে? এফসিএ, আচ্ছা এফসিএ আর এফসিএ, তাই না? এটা হয়ে যাবে এফসিএ কস থিটা, এবং ওপরে যে অংশ রয়েছে সেই ওপরের অংশ হয়ে যাবে কত? উপরের উপাংশটা হয়ে যাবে এফসিএ সাইন থিটা। এফসিএ কি? সাইন থিটা। একই রকম ভাবে আমরা কি করব? এফসিবির থিটা বরাবর উপাংশ কত হয়ে যাবে? এটা হয়ে যাবে এফসিবি কস থিটা, তাই না? এবং এফসিবি আরেকটা উপাংশ কোথায় হবে? উপরের দিকেই অবস্থিত হবে। তাহলে আরেকটা উপাংশ হবে এফসিবি সাইন থিটা। নিজেরা করো এই কাজটা। এই কস থিটা উপাংশ দুটো পরস্পরের বিপরীতমুখী এবং সমান, কারণ কস থিটা দুটোতেই আছে এফসিএ আর এফসিবি সমান, এফসিবি সমান। তাহলে আমরা বলতে পারি এই দুটো বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই এরা পরস্পরকে কি করবে? ক্যান্সেল করবে। তাহলে আলটিমেটলি বেঁচে থাকলো কি? ওপরের দুটো বল। তাহলে ওপরের দুটো বল যোগ করলে আমরা লব্ধি বল পেয়ে যাব, একই দিকে কাজ করছে। তাহলে লব্ধি বল কত হয়ে যাবে? লব্ধি বল এফ ইকুয়াল টু হয়ে যাবে এফ সিবি সাইন থিটা প্লাস এফসিএ সাইন থিটা। এবার এফসি আর এফসিবি সমান, ওকে। তো এই সমান বলের কিছু একটা নাম দিতে হবে আমাদের। তো আমি যেহেতু দুটোই সমান তাই দুটোকে আমি এফসিবি দিয়ে লিখছি বা এফসিএ দিয়ে লিখছি, কিছু একটা দিয়ে লিখছি। ধর এফসিবি তো আছেই, এটাকে আমি এফসিবি দিয়েই লিখব, এফসিবি সাইন থিটা প্লাস এটাকে আমি কি দিয়ে লিখব? সিএটাকে এফসিবি দিয়ে লিখব, এফসিবি সাইন থিটা। তাহলে মোট বল কত হচ্ছে? 2 এফসিবি সাইন থিটা। লব্ধি বল পেয়ে গেলাম। এই লব্ধি বলের মানটা আমরা বের করে নিই। তাহলে 2 আছে, 2 থাকলো। এফসিবির মান কত? এফসিবির মান কিউ, দেখো কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু সাইন থিটা। সাইন থিটার মান বের করবো আমরা। দেখো সাইন থিটার ভ্যালু বের করতে হবে আমাদের। সাইন থিটার ভ্যালু কত হবে? সাইন থিটা হয়ে যাবে লম্ব বাই অতি। লম্ব কত? এক্স বাই অতি কত? অতি হচ্ছে এটা, তাই না? অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর স্কোয়ার ডি স্কোয়ার বাই 4। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল ফোর্স। আচ্ছা, লম্ব বাই অতি, অতি মানে কি? এটা টু দি পাওয়ার কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। রুট ওভার তো শুধু অতি দরকার। অতিভুজ হচ্ছে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই অতিভুজ ইকুয়াল টু কি হয়ে যাবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার। ওকে, তো আমরা টোটাল ফোর্স লব্ধি বল পেয়ে গেলাম। তাহলে মোট বল কত হলো একটু ফ্রেশ করে লিখছি আমরা। এফ ইকুয়াল টু ওপরে 2 কিউ বাই নিচে কি হবে? দেখো নিচে হয়ে যাবে পাওয়ার 1, এটা হাফ আছে, 3/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2 এবং ওপরে একটা এক্স হবে আলাদা করে, ওপরে এক্স আছে।
এই হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বলটাই কি হবে বলো তো, ম্যাক্সিমাম হবে এক্স এর কোন মানের জন্য। তোমরা ক্লাস 12-এ শিখবে বা কেউ শিখেছো যে ম্যাথমেটিক্সে একটা অধ্যায় রয়েছে ম্যাক্সিমা বা মিনিমা, চরম অবম মান। সেখানে তোমরা জানবে ম্যাক্সিমাম বা মিনিমামের শর্ত হচ্ছে তার ডেরিভেটিভ কী হতে হবে, শূন্য হতে হবে। যদি এক্সের মান বের করব তো এই বলের মান এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি বলকে, তাহলে সেটা কি হবে, মাস্ট বি জিরো। ফর ম্যাক্সিমা অর মিনিমা ডেরিভেটিভ মাস্ট বি জিরো। ডেরিভেটিভ জিরো হবে, তাহলে আমরা কি করব, ডেরিভেটিভ করব, এবং এটা খুব সাবধানে করব ডেরিভেটিভটা। তো 2q এটা কনস্ট্যান্ট, 2q এটা কনস্ট্যান্ট, ডান দিকে নিয়ে চলে আসবো, 2q ডান দিকে নিয়ে আসবো, এটা নিয়ে আসে জিরো। তাহলে ডেরিভেটিভটা, তাহলে ইন্টিগ্রেশনের ডেরিভেটিভের বাইরে থাকবে 2q, আর ডেরিভেটিভের মধ্যে কি থাকবে দেখে নিই আমরা, x বাই x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইবার এটা কি ডান দিকে চলে যাবে, জিরো হয়ে যাবে, তো এটা লিখছি না। এই ডেরিভেটিভটা আমাদের করতে হবে। কীভাবে ডেরিভেটিভ করব দেখো, প্রথমে এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, প্রথম কাজ। তাহলে এর ডেরিভেটিভ করব, নিচেরটার ডেরিভেটিভ করব। নিচেরটার ডেরিভেটিভ করলে কত হবে, 2x হয়ে যাবে উপরে, এবং এই ভেতরটা ডেরিভেটিভ করে কত হলো, 2x। ক্লিয়ার? আচ্ছা, পাওয়ার সামনে যদি এটাকে তুমি ওপরে নিয়ে যাও তাহলে মাইনাস আসবে, পাওয়ারে কি আসবে, নেগেটিভ আসবে। ডেরিভেটিভ করতে হবে মূল কথা। তো ওপরে নিয়ে গেলে কি আসবে, নেগেটিভ আসবে, -3/2। তাহলে সেই -3/2টা আগে চলে আসে, তোমরা জানো। এবং তাহলে -3/2 পাওয়ারে কত হবে, -3/2 থেকে 1 বাদ দেবে, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5/2 মাইনাস, আবার নিচে নিয়ে আসবে, তাহলে নিচে নিয়ে আসলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 5/2। একটা কাজ কিন্তু আমাদের হয়ে গেল, একটা ডেরিভেটিভ। ওকে, এবার প্লাস, মাঝখানে প্লাস। এবার এক্সকে আমি কনস্ট্যান্ট রেখেছিলাম, এবার কনস্ট্যান্ট নিচেরটাকে রাখবো, এক্সের ডেরিভেটিভ কত হয়, 1, এবং নিচেরটা কনস্ট্যান্ট এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2, এটা কনস্ট্যান্ট, 0। ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমরা কমন নেব, কমন যদি নিই, কমন নেব হচ্ছে 3/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা কমন নেব আমরা। তাহলে 1/1 কী কমন নিচ্ছি দেখো, 1 এটা কমন নিব, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকবে, এই পার্টটাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 থাকবে, এবং সামনে কি আছে, নেগেটিভ, ও আর কি থাকবে, ওপরে থাকবে এই 2 কেটে যাবে, 3x স্কোয়ার বাই 3 থাকলো, x ইন্টু x স্কোয়ার থাকলো, নেগেটিভ থাকলো, মাঝখানে নেগেটিভ, আর এখান থেকে 3/2 কমন নিলে, 3/2 কমন নিয়েছি, 3/2 কমন নিয়েছি। ওকে, তাহলে শুধু একটা পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 পড়ে থাকবে, ইকুয়াল টু কত হবে, 0 হবে। ওকে, তো যাই হোক, এই পার্টটা ডান দিকে নিয়ে গেলে 0 হয়ে গেল। নেক্সট লাইন দেখো, এই পার্টটা ডান দিকে নিয়ে গেলে 0 হয়ে গেল, 0 হয়ে গেল এটা। ঠিক আছে, কমন পার্টটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, 0 হয়ে গেল। এবার আমরা কি করব, পরের লাইনটা করব, মুছে দিই। পরের লাইনে দেখো কি করব, আমরা উভয় পক্ষকে এই পার্ট দিয়ে গুণ করব। এই পার্ট দিয়ে যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে 1-এর সাথে দেখো, আবার বলছি উভয় পক্ষ, মানে 1কেও এটা দিয়ে গুণ করবো, এই পুরোটাকে এটা দিয়ে গুণ করবো, আবার 0কেও গুণ করবো। 0কে গুণ করলে তো 0ই হচ্ছে, 1কে গুণ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 মাইনাস, এই পুরো জিনিসটাকে যদি এটা দিয়েই গুণ করি, নিচেরটা দিয়ে গুণ করি, নিচেরটার উপরটা কেটে যাবে, এটা হয়ে যাবে -3 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 0।
তো যাই হোক, এটা কত হচ্ছে -3x, তাহলে এটা -2x² প্লাস d²/4টাকে বাম দিকে নিয়ে যাই, সরি ডান দিকে নিয়ে যাই, d² কি আসবে 4, x = তাহলে কত হবে 8 হয়ে যাবে, তার মানে x = হয়ে যাবে d/√8, √8 মানে কি, √8 মানে 2√2, প্রমাণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে, প্রুভড। এর হচ্ছে আমাদের অঙ্ক, এবং এটা ক্যালকুলেশন বেসড অঙ্ক, তোমাদের ডেরিভেটিভের এখানে পরীক্ষা হবে, তোমরা কে কেমন শিখেছো। এই হচ্ছে আমাদের এই প্রবলেম। চলো আমরা এবার পরবর্তী প্রবলেমটা করব এবং দেখব সেটা কিভাবে আমরা সলভ করব, ঠিক আছে। সবাই অঙ্কটা পড়ো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে সলভ করতে হবে। এবার বলছে +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেমি দূরে রাখা হলো। কত সেমি দূরে রাখা হলো? 4 সেমি দূরে রাখা হলো। এদের সংযোগ সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তাহলে এটা সম্ভবত 11 নম্বর অঙ্ক সেট 1-এর। বলেছে +20 একটা আধান আছে +20 ইউনিট, আর একটা আধান আছে -30 ইউনিট। ওকে, এই দুটো আধানের সংযোগী সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? প্রাবল্য শূন্য হবে সেটা আমাদের বিচার করতে হবে। দেখো, আমরা চেক করব তড়িৎ প্রাবল্য কোথায় কোথায় শূন্য হতে পারে। তড়িৎ প্রাবল্য কোথায় কোথায় শূন্য হতে পারে, প্রথমে আমরা মাঝখানে কি শূন্য হতে পারে, এদের মাঝখানে একটু বিচার করি। ধরো মাঝখানে শূন্য হবে কিনা দেখবো আমরা। তো এই +20 এর জন্য প্রাবল্য কোন দিকে হয়? সবসময় বাইরের দিকে হয়, এই দিকে হবে। মাইনাসের জন্য কোন দিকে হয়? মাইনাসের দিকে হয়। ভালো করে বুঝবে, প্রাবল্য তড়িৎ প্রাবল্যের দিক মাইনাস আধানের জন্য কোন দিকে হয়? মাইনাসের দিকে হয়। প্লাসের জন্য কোন দিকে হয়? উল্টো দিকে হয়, বিপরীত দিকে, বাইরের দিকে। তাহলে প্লাসের জন্য কোন দিকে? বাইরের দিকে, এই দিকে। আর মাইনাসের জন্য কোন দিকে হবে? মাইনাসের দিকে, একই দিকে হচ্ছে। তাহলে দুটো আধানের জন্য প্রাবল্য একই দিকে, তার মোট প্রাবল্য একটা পেয়ে যাবে এখানে। এরা দুজন কিন্তু পরস্পরকে ক্যান্সেল করবে না, তাই এখানে মোট প্রাবল্য শূন্য কখনোই হবে না। তাই দুটো আধানের মিডল পয়েন্টে মাঝামাঝি কোথাও প্রাবল্য শূন্য হতে পারে না। আমরা এই দিকটা দেখব, বাম দিকটা দেখব। বাম দিকে কি প্রাবল্য শূন্য হতে পারে? বাম দিকে। ওকে, ধরো এই পি বিন্দুতে কি প্রাবল্য শূন্য হতে পারে? চেক করব। প্লাসের জন্য কোন দিকে? বাইরের দিকে, এই দিকে। মাইনাসের জন্য কোন দিকে? মাইনাসের দিকে। তাহলে এখানে দুটো প্রাবল্য বিপরীতমুখী হচ্ছে, এবং এখানে কি হতে পারে? এখানে কিন্তু শূন্য হতে পারে। ওকে, আবার দেখো পি বিন্দু যদি এখানে অবস্থিত হতো তাহলে কি হতো? দেখো, মাইনাসের জন্য কোন দিকে? মাইনাসের দিকে। প্লাসের জন্য প্রাবল্য কোন দিকে? প্লাস থেকে বাইরের দিকে। তাহলে এখানেও দুটো প্রাবল্য কি হচ্ছে? বিপরীতমুখী, এবং এখানেও একটা চান্স আছে পরস্পরকে ক্যান্সেল করার, অর্থাৎ প্রাবল্য শূন্য হওয়ার, লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার এখানে একটা চান্স আছে। ঠিক আছে, তাহলে কোনটাকে আমরা বেছে নিব? মাথায় রাখবে, যে আধানটা বেশি তার থেকে সবসময় দূরে অবস্থিত হবে। দূরে অর্থাৎ দূরত্বটা সবসময় বেশি আধান থেকে। যে আধান বেশি, বড় আধান, প্রাবল্যের দূরত্বটা সেক্ষেত্রে বেশি হবে। ওকে, কেন বেশি হবে? কারণ দেখো, এই মাইনাসের জন্য যে প্রাবল্য এখানে তৈরি হবে, প্লাসের জন্য কিন্তু একই প্রাবল্য যদি তৈরি হতে হয়, দেখো এই আধানটা এই ছোট আধানের জন্য যে প্রাবল্য তৈরি হবে, বড় আধানের জন্য যদি একই প্রাবল্য তৈরি হতে হয়, তাহলে দূরত্বটাকে কি হতে হবে? কম হতে হবে। দূরত্বটাকে বেশি হতে হবে। কি হতে হবে? বেশি। আবার বলছি, একটা ছোট আধানের জন্য প্রাবল্য কোনো বিন্দুতে যা হবে, ওই বিন্দুতে যদি বড় আধানের জন্য প্রাবল্য একই হতে হয়, যেহেতু আধান বড়,
তাহলে কি প্রাবল্য বেশি হওয়ার চান্স আছে। তো একই যদি প্রাবল্য তৈরি করতে হয় তাহলে আমাদের দূরত্বটাকে কী করতে হবে, বাড়াতে হবে, দূরত্বটাকে বড় করতে হবে। ঠিক আছে, মাথায় রাখবে, সব ভুলে যাও, মাথায় রাখবে যে আধান ছোট তার নিকটে অবস্থিত হবে। তাহলে এই দুটোর মধ্যে ছোট আধান কোনটা, 20। যদি পি বিন্দুটা এখানে অবস্থিত হয় তাহলে 20 থেকে দূরে হয়ে যাচ্ছে, আর যদি এখানে অবস্থিত হয় 20 থেকে কাছে হচ্ছে, তাই না? তাহলে 20 ছোট আধানের কাছে অবস্থিত হবে। মানে এরকম দেখা গেছে যে সবাই বলে মা বা বাবা নাকি তার ছোট সন্তানকে বেশি ভালোবাসে, ছোটকে নাকি বেশি ভালোবাসে। এটা বড়দের একটা মানে আর থাকে, বড়দের একটা কোশ্চেন থাকে যে ছোট ভাইকে বা ছোট বোনকে বেশি ভালোবাসে। তো এখানেও মাথায় রাখবে যেটা ছোট হবে, ছোট আধান যেটা ছোট হবে, ছোট আধানের কাছেই কিন্তু উদ্দিষ্ট পয়েন্ট অবস্থিত হবে, তার মানে পি বিন্দুটা। তার মানে এইটা কিন্তু সেই পয়েন্টটা হবে। ক্লিয়ার? এটা কিন্তু হবে না, এবং তোমরা সেটা ইজিলি বুঝতে পারছো। তো যাই হোক, এদের মধ্যে দূরত্ব কত বলেছে, 20 আর -30 মধ্যে দূরত্ব 4 সেমি। এই দূরত্বটা কত বলেছে, 4 সেমি, 4 সেমি। তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা, এটা আমি x সেমি ধরলাম, কত ধরলাম, x সেমি। আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমি পি বিন্দুতে প্রাবল্য বের করব, +20 জন্য একবার বের করব, আর -30 জন্য বের করে দুটোকে সমান করে দেবো। প্রাবল্য সমান এবং কি হবে, পি বিন্দুতে বিপরীত হবে। তাই স্টেপ 1-এ কি করব, স্টেপ 1-এ আমরা কি করব, আমরা প্রাবল্য বের করব, তড়িৎ প্রাবল্য বের করব। ঠিক আছে, পি বিন্দুতে একটা বের করলাম, পি বিন্দুতে বের করব ধর কার জন্য, 20-র জন্য। তাহলে ফর্মুলা কি, 20 বাই দূরত্বের স্কোয়ার, 20-র জন্য বের করব। তাই 20 থেকে পি বিন্দু দূরত্ব কত, x, দূরত্ব বাই আধান বাই দূরত্বের স্কোয়ার। ওকে, প্রাবল্যের ফর্মুলা কি, সিজিএস পদ্ধতিতে 1/k Q/r², তাই না? তো কে এর মানে আমি 1 ধরলাম, সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে এর মান কত, 1। তাহলে Q/কি হলো, r² হলো। তাহলে আধান বাই দূরত্বের স্কোয়ার, এটা স্টেপ 1। স্টেপ 2-এ আমরা কি করব, আমরা 30-র জন্য বের করব, ডিউ টু 30-র জন্য কত হবে পি বিন্দুতে, এটার নাম দিলাম E2 হয়ে যাবে, আধান কত 30, দূরত্ব কত হয়ে যাবে 30, দূরত্ব হয়ে যাবে x আর 4, তাহলে এটা হয়ে যাবে x + 4 তার স্কোয়ার। এবার এই দুটো প্রাবল্যকে কি হতে হবে, সমান এবং বিপরীত হতে হবে, সমান এবং বিপরীত। তাই এই দুটোকে আমরা স্টেপ 3-তে কি করব, সমান এবং বিপরীত করে দেব, অর্থাৎ সমান করে দেব। ওকে, 20/x² ইকুয়াল টু করে দেব 30/x + 4 তার স্কোয়ার। বাস, এখান থেকে তোমরা ইজিলি x এর মান বের করতে পারবে, এবং তোমরা একবার ট্রাই করতে পারো x এর মান কত হবে, সেটা একবার ট্রাই করতে পারবো। ওকে, দেখো কোনাকুনি গুণ করবে তোমরা, কত হবে 20x + 4 স্কোয়ার, এটা কত হবে 30x² হলো। এবং আমরা যদি এখানে এটাকে আমরা ভেঙে দিই, আমরা অনেক রকমভাবে এটা সলভ করতে পারবো। উভয় দিকে রুট নিতে পারি, আমরা রুট নিলে কত হবে, দেখো রুট নিলে হবে 20√x + 4, 30√x². এবার এক কাজ করি আমরা, √20x + 4√20 √30x। আমরা কি করব, 30x থেকে 20√20x বাদ দিয়ে দেবো, এটা ওইদিকে নিয়ে যাব, আর ডান দিকে থাকবে 4√20, এগুলো পারবে সোজা। এখান থেকে তোমার x কমন নাও, √30 - √20 করো 4√20, এটাকে ওইদিকে নিয়ে যাও, x এর মান বের করো। তো x এর মান যদি ক্যালকুলেটরের সাহায্যে বের করো, এটা প্রায় বেরোবে 17.8। ঠিক আছে, 17.8
8। বা তোমরা শ্রীধর আচার্যের সাহায্যেও এটা কিন্তু সলভ করতে পারবে। তোমরা একটা ইকুয়েশন বের করো, দ্বিঘাত সমীকরণ বের করো, বের করে শ্রীধর আচার্যের সাহায্যে তোমরা এক্স এর মান বের করো, বের করে দেখো এটা হচ্ছে কিনা। আচ্ছা, ক্লিয়ার? আবার বলছি, এক্স এর মান যদি দুটো আসে, শ্রীধর আচার্য থেকে এক্স এর মান যদি দুটো আসে, তোমরা পজিটিভ ভ্যালুটা নেবে, নেগেটিভ ভ্যালু নেবে না। কারণ আমি দূরত্ব এটা ধরেছি, পজিটিভ আসার মানে হচ্ছে পি বিন্দু যেটা ধরেছি সেটাই হবে, নেগেটিভ আসার মানে পি বিন্দুর উল্টো দিকে হবে, যেটা ধরেছি তার উল্টো দিকে হবে, মানে এই দিকে হবে, এইখানে। এটা কিন্তু কখনো হতে পারে না। ধরো তোমার দুটো ভ্যালু আসলো শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ আসার অর্থ যে তুমি যেটা ধরেছো সেটা ঠিক, আর নেগেটিভ আসার অর্থ তুমি যেটা ধরেছো তার উল্টো দিকে হবে, তার মানে এই দিকে অবস্থিত হবে, যেটা কখনো হতে পারে না। আমরা তোমাদের বিচার করলাম মিডিলে হতে পারে না। ঠিক আছে, চলো এই অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট প্রবলেম সলভ করব। একটু ভালো করে পড়ো, অঙ্কটা কি বলেছে নিজেরা ট্রাই করো, তারপর তো আমি আছি, সলভ করে দেব, কোনো অসুবিধা নেই। এবার বলছে পরস্পরের সঙ্গে 2 সেমি দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেট দুটো, এটা সম্ভবত 12 নম্বর অঙ্ক। দুটো প্লেট আছে, এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার। এবার বলেছে একটা প্লেটকে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো। একটা প্লেটকে 1800 ভোল্ট বিভব দেওয়া হলো এবং আরেকটা প্লেটকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো। আরেকটা প্লেটকে কার সঙ্গে যুক্ত করা হলো? পৃথিবীর সঙ্গে যুক্ত করা, গ্রাউন্ড করা হলো। ঠিক আছে, তাই যদি হয় তাহলে প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কত হবে? তাহলে এদের মাঝখানে এই মিডিলে তড়িৎ প্রাবল্য কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে তড়িৎ প্রাবল্য বের করতে হবে দুটো প্লেটের মধ্যবর্তী স্থানে। আমরা কিভাবে করব? অ্যাকচুয়ালি এটা তড়িৎ বিভবের অঙ্ক তোমাদের এই অধ্যায়ে দিয়েছে, তো অসুবিধা নেই, আমরা করে ফেলি। তো তোমাদের মনে রাখতে হবে এই প্লেটে একটা বিভব তৈরি হবে V1, এই প্লেটে একটা বিভব ধরো V2 আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? D, এদের মধ্যবর্তী দূরত্ব D। তাহলে বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রাবল্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্ক হচ্ছে তড়িৎ প্রাবল্য E = বিভব প্রভেদ বাই দূরত্ব। যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বের করব সেই দুটো বিন্দুর বিভব প্রভেদ বাই দূরত্ব = E। তাহলে E তো সহজেই পেয়ে যাবে। তো E আচ্ছা, প্রথম প্লেটের বিভব কত? V1 কত? 1800 মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে যে প্লেটটা পৃথিবীর সঙ্গে যুক্ত সেই প্লেটের বিভব কত হবে? এই প্লেটের বিভব কত হবে এটা জানতে হবে, সেটা তো দেয়নি। কিন্তু দেয়নি মানে তবু আমরা জানি, মানে এগুলোকে বলা হয় হিডেন ডেটা, হিডেন ইনফরমেশন। ঠিক আছে, পৃথিবীর সঙ্গে কোনো পরিবাহী যুক্ত হলে তার বিভব 0 হয়ে যায়, সেই জন্য দেয়নি। তাহলে এই বিভব কত? 0। ডি এর মান কত? 2 সেন্টিমিটার। সেমিকে আমরা মিটার করে নেব, মিটার করলে হয়ে যাবে 2/100। আলটিমেটলি এটা কত হচ্ছে? 1800 × 100 / 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 900 আর দুটো 0, 9 × 18, এত ভোল্ট, সরি এত নিউটন পার কুলম। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের এই সমস্যাটা কি করতে পারবো? সমাধান করতে পারবো। চলো আমরা নেক্সট প্রবলেম সলভ করি। এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এটা সিজিএসেও বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। সিজিএসে যদি বের করো, এটা এসআই বের করলাম, সিজিএসে যদি বের করো তাহলে তোমাদের এই 1800 ভোল্ট এটাকে ইএসইউ স্ট্যাট ভোল্টে পরিণত করতে হবে, স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, 1800 ভোল্ট যেটা আছে সেটাকে স্ট্যাট ভোল্টে কনভার্ট করো। তাহলে এটাকে কি দিয়ে ভাগ করবে? 300 দিয়ে ভাগ করবে। ভোল্টকে যদি স্ট্যাট ভোল্ট করতে হয় তাহলে 300 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়।
তাহলে এটা হয়ে যাবে, এটা কমে যাবে, তাই না? 6, 6/2 3 হয়ে যাবে। ইন দ্যাট কেস 3 9%, তাহলে এটা 6 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। স্ট্যাট ভোল্ট তার মানে 6/2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 3। তখন কিন্তু আমি এটাকে সেমিটাকে আর, যেহেতু সিজিএস পদ্ধতি, সেমিটাকে আর মিটার করব না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরের অঙ্ক করব। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং খুবই ভালো অঙ্ক। এটা সম্ভবত 17 নম্বর অঙ্ক। কি বলেছে? এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দুপ্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো এবং এই তড়িৎ দ্বিমেরুকে একটা তড়িৎ প্রাবল্যের মধ্যে রাখা হলো এবং তড়িৎ প্রাবল্যের দিকে রাখা হলো। ঠিক আছে, অভিমুখে সমান্তরালে রাখা হলো। এবার সেই দ্বিমেরুকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দিলে সেটা দুলতে থাকবে। তা বিষয়টা কেমন খুব ভালো করে বোঝো। ধরো আমি একটা তড়িৎ ক্ষেত্র আঁকছি, তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র খুব ভালো করে বুঝবে। ওকে, এবার কি করা হলো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো আধানকে আমরা একটা দণ্ড, যে হালকা একটা দণ্ড দিয়ে যুক্ত করলাম, দুটো আধানকে যুক্ত করলাম। ক্লিয়ার? তো এই এরা দুটো তড়িৎ দ্বিমেরু গঠন করবে। এটা ধরুন নেগেটিভ আধান, এটা পজিটিভ আধান। ক্লিয়ার? এইবার এই যে তড়িৎ দ্বিমেরু, নেগেটিভ আর পজিটিভ আধান একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে, এই দ্বিমেরু ভ্রামক কত হবে? দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু হয়ে যাবে যে কোনো একটা আধান এবং এদের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে? এল তো বলেই দিয়েছে। এল দৈর্ঘ্যের দণ্ডের দু প্রান্তে রাখা হয়েছে দুটো আধানকে। এই দণ্ডের দৈর্ঘ্য কত? এল, তাই দূরত্ব হচ্ছে এল। আমি কিন্তু পি পেয়ে গেলাম। এবার কি বলা হয়েছে যে এটাকে সামান্য ঘোরানো হলো, তাহলে আমি একটা টর্ক প্রয়োগ করে সামান্য এটাকে ঘুরিয়ে দিলাম, এরকম করে ঘুরিয়ে দিলাম, সামান্য, অ্যাঙ্গেলটা খুবই অল্প, এই যে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই প্লাসটা এখানে চলে গেল, এই মাইনাসটা নিচে চলে আসলো। তাহলে থিটাটা এখানে কি বলেছে? থিটা হচ্ছে ক্ষুদ্র। যদি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে এইভাবে রাখি, তড়িৎ ক্ষেত্র আবার কি করবে? এর উপর টর্ক প্রয়োগ করে আবার আগের অবস্থানে নিয়ে আসবে। তাহলে আমি একটা টর্ক প্রয়োগ করে নিয়ে গেলাম, তড়িৎ ক্ষেত্র একটা টর্ক প্রয়োগ করবে, আগের অবস্থানে নিয়ে আসবে। যখন আগের অবস্থানে আসবে, ভালো করে বুঝবে এই জায়গাটা, যখন আগের অবস্থানে আসবে তখন কিন্তু এখানে গিয়ে থামতে পারবে না। কেন থামতে পারবে না? কারণ ওর মধ্যে একটা গতিজাড্য তৈরি হবে, ফলে ও এদিকে চলে আসবে। যখন এদিকে চলে আসবে তড়িৎ ক্ষেত্র আবার আগের জায়গায় নিয়ে যাবে, তো আবার মাঝখানে আসবে, কিন্তু মাঝখানে থামতে পারবে না, উল্টো দিকে চলে যাবে। এইভাবে করে ও আন্দোলিত হতে থাকবে। বিষয়টা বুঝতে হবে, খুব ইন্টারেস্টিং। এটা তড়িৎ ক্ষেত্রের দিক। এটা হলে সেই তড়িৎ দ্বিমেরু এরকম অ্যাঙ্গেলে আছে। তড়িৎ ক্ষেত্র ওকে টর্ক প্রয়োগ করে আগের অবস্থানে আনার চেষ্টা করবে, ও ধীরে ধীরে আগের অবস্থানে আসবে, কিন্তু এখানে এসে ও থামতে পারবে না, কারণ ওর মধ্যে একটা গতিজাড্য তৈরি হবে। ওই গতিজাড্যের জন্য ও উল্টো দিকে চলে যাবে। যে উল্টো দিকে চলে যাবে, তড়িৎ ক্ষেত্র আবার আগের অবস্থানে আনার চেষ্টা করবে, একটা রেস্টোরিং টর্ক, প্রত্যানয়ক টর্ক প্রয়োগ করবে, আগের অবস্থানে আবার আসবে। ঠিক আছে, কিন্তু আবার থামতে পারবে না। এরকম করে দেখা যাবে যে এরকম করে ও দুলছে, আন্দোলিত হচ্ছে, এবং এটা সরল দোল গতির সমীকরণ মেনে চলে। ঠিক আছে, তো আমাদের এটা প্রমাণ করতে হবে যে এখানে যে আন্দোলিত হবে, এই আন্দোলনটা কেমন? সরল দোল গতি সম্পন্ন, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের দেখাতে হবে, দেখো আমরা অনেক রকমভাবে প্রমাণ করতে পারি। আমরা এভাবে প্রমাণ করতে পারি যে ত্বরণ, এর মধ্যে যে ত্বরণ তৈরি হবে, ত্বরণ এ, সেটা হয়ে যাবে এক্স এর সমানুপাতিক। অর্থাৎ ত্বরণের একটা ফর্মুলা আমরা জানি সরল দোল গতিতে কি আছে, a = -ω² x। তো আমরা যদি ω² x
ঠিক আছে, আমরা যদি এইটা দেখাতে পারি কোনো রকমভাবে তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে তো এক্স হবে না, এখানে স্মরণ নেই, কৌণিক স্মরণ আছে থিটা, কৌণিক স্মরণ কি আছে, থিটা আছে। তার মানে আমরা এই ক্ষেত্রে কি দেখাবো, আমাদের যে প্রবলেমটা এই ক্ষেত্রে আমরা কৌণিক ত্বরণ আলফা প্রপোর্শনাল টু কি দেখাবো, থিটা দেখাবো। যদি দেখাই তাহলে আমরা বলতে পারবো এটা সরলদোল গতি সম্পন্ন। তো এর জন্য কি করব, আমাদের স্টেপ 1 আমরা প্রবলেমটাতে এগোবো। স্টেপ 1 আমরা কি করব, দেখো আমরা টর্কের মানটা বের করবো, যে টর্ক ওকে আগের অবস্থানে আনছে সেই টর্কটা বের করব, সেই টর্কটা আমাদের লিখতে হবে। এবং তোমরা জানো এটা ক্যালকুলেশন আমরা করেছি, টর্কের মান এক্ষেত্রে দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের মান হচ্ছে পিই সাইন থিটা, পিই সাইন থিটা। ঠিক আছে, এবার পি এর মানটা আমরা বসিয়ে দিই। পি এর মান কত, পি এর মান হচ্ছে কিউ এল, ই এর মান তো ই নিজেই, যে আমরা তড়িৎ ক্ষেত্র ধরেছি তার প্রাবল্য হচ্ছে ই। আচ্ছা, যেহেতু থিটা ক্ষুদ্র তাই সাইন থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারবো। থিটা ক্ষুদ্র হলে সাইন থিটাকে কি লেখা যায়, থিটা লেখা যায়, এটা তোমরা লিখে নাও। তো এই হচ্ছে ব্যাপার টর্ক। এবার টর্কের মান কিন্তু আমরা জানি, টর্কের মান আমরা ক্লাস 11-এ প্রমাণ করেছি, টর্ক ইকুয়াল টু আই আলফা। আই আলফা, আইটা কি জড়তা ভ্রামক, ঠিক আছে, তাহলে কি হবে এখানে টর্ক ইকুয়াল টু আমরা আই আলফা, আলফাটা কি কৌণিক ত্বরণ, বাম দিকে কি আছে কিউ এল ই থিটা। বাস এখান থেকে আমরা আলফা বের করব, আলফা ইকুয়াল টু কী হবে, দেখো কিউ এল ই বাই কি আই ইন্টু থিটা। এবার দেখো কিউ আধান কনস্ট্যান্ট, যে ক্ষেত্র প্রাবল্য নিয়েছি সেটাও কনস্ট্যান্ট, আধান দ্বয়ের মধ্যে দূরত্ব এটা কনস্ট্যান্ট, আইটা আই হচ্ছে এই সংস্থার কি জড়তার ভ্রামক, এটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো আলফা ইজ প্রপোর্শনাল টু, আলফা প্রপোর্শনাল টু কি থিটা। তাই এরা এসএইচএম সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, ঠিক আছে। তার মানে এই সংস্থাটা কি করবে, সিম্পল হারমোনিক মোশনে থাকবে। প্রমাণ হয়ে গেল স্টেপ 1। এবার দেখো স্টেপ 2-এ আমরা কি করব, টাইম পিরিয়ড বের করব। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে কি, টি ইকুয়াল টু 2π/ω, 2π/ω। তাহলে ওমেগার মান আমাকে জানতে হবে, তাহলে কাজ হয়ে যাবে, তাই না। আচ্ছা, এবার এখানে একটু দেখবো আমরা এই ভ্যালুটা কি বোঝাচ্ছে। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা ওমেগা স্কয়ার বোঝাচ্ছে, কারণ ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়াল টু ওমেগা স্কয়ার থিটা। এখানে আলফা ইকুয়াল টু কি এসছে, এইটা এসছে, থিটা আছে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এখানে ওমেগা স্কয়ারের ভ্যালু কত, এখান থেকে দেখো এই পুরোটা হচ্ছে ওমেগা স্কয়ার। যদি আমরা কম্পেয়ার করি আমাদের আলফা বেরিয়েছে কিউ এল ই বাই আই ইন্টু থিটা, আলফার ফর্মুলা কি হয় ওমেগা স্কয়ার থিটা। তার মানে এই ভ্যালুটা কি বোঝাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কয়ার বোঝাচ্ছে। তাই আমরা এখানে লিখব কি ওমেগা স্কয়ার ইকুয়াল টু কিউ এল ই বাই আই। ওমেগা দরকার, তাহলে রুট করব আমরা, ওমেগা দরকার আমাদের, রুট কিউ এল ই বাই কি আই হবে, ঠিক আছে। এইবার আমরা কি করব, দেখো আয়ের মানটা জানলে আমাদের কাজ হয়ে যাবে। আই মাথায় রাখবে, এই যে সংস্থা তৈরি হয়েছে আয়ের মান কি হবে, এবার আমাদের বুঝতে হবে আয়ের মান, মানে জড়তা ভ্রামক কত হবে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, জড়তা ভ্রামক কার হবে, এই পুরো সংস্থার। এই জায়গাটা একটু বোঝার আছে, পুরো সংস্থার মধ্যে আছে দুটো আধান, আধান মানে বিন্দু, এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, আধান দুটো এরকম করে ঘুরবে, যখনই এরকম কৌণিক সরণ থাকবে এর মধ্যে এরকম করে যখন আন্দোলিত হবে আধান দুটো, এই আধানটা এইভাবে ঘুরবে, এই আধানটা এইভাবে ঘুরবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এই দুটো আধানের কি হবে, জড়তা ভ্রামক থাকবে, আর জড়তা ভ্রামক থাকবে এই দণ্ডের, কিন্তু দণ্ডকে বলেছে খুবই হালকা,
খুবই হালকা মানে এর ভর অতি নগণ্য, অতি নগণ্য মানে খুব ছোট, তার মানে এর জড়তা ভ্রামককে আমরা আর ধরবো না। তাহলে আমরা জড়তা ভ্রামক কার কার ধরবো? এই পয়েন্টের মানে এই আধানের আর এই আধানের। তো এই আধানের টোটাল ইয়েটা দেখো, এখানে টোটাল দূরত্ব কত? এল। তাহলে এই সেন্টার থেকে আধানের দূরত্ব কত হবে? L/2। একই রকমভাবে এই সেন্টার থেকে এই আধানের দূরত্ব কত হবে? L/2। তাহলে কোনো একটা আধান L/2 ব্যাসার্ধে কি হবে? বৃত্তচাপে কি হবে? আন্দোলিত হবে। এই আধানটা কি হবে? L/2 যে ব্যাসার্ধের বৃত্তচাপে কি হবে? আন্দোলিত হবে। ক্লিয়ার? তাহলে তাই যদি হয় তাহলে এদের জড়তা ভ্রামক থাকবে। আর কোনো একটা পয়েন্টের কোনো একটা বিন্দুর জড়তা ভ্রামক কত হয়? mr²। তাহলে এই পয়েন্টের জড়তা ভ্রামক কত হবে? mr²। কত হলো? mr²। ঠিক আছে, এবং এখানে আর এর ভ্যালু কত হবে? L/2। তাহলে L/2 মানে L/2 তার স্কোয়ার। একই রকমভাবে এরও কত হবে? এর জড়তা ভ্রামক কত হয়ে যাবে? mr², দ্যাট ইজ কত হবে? L/2 তার স্কোয়ার। তাহলে আমি দেখলাম এর আর এর মোট জড়তা ভ্রামক কত হবে? দুটো যোগ করে দাও, আর জড়তা ভ্রামক স্কেলার রাশি, তাহলে মোট জড়তা ভ্রামক কত হয়ে যাবে? ml²। এটা আর এটা যোগ করো, তাহলে কি পাচ্ছি আমরা দেখো, ওমেগা কি পেলাম? রুট থাকছে QL থাকলো, আই তাহলে হয়ে যাবে 2 ইন্টু এম। এম হচ্ছে এম কি? এম আধানের ভর, L/2 এর স্কোয়ার, L/2 এর স্কোয়ার। বাস এটা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে বসিয়ে দাও, তাহলে T = কি আসছে? 2π থাকলো, উল্টে যাবে নিচেরটা উপরে, যেহেতু 1/ω আছে উল্টে যাবে। ওপরে তাহলে কি থাকছে দেখো? 2m L স্কোয়ার, ভালো করে লিখছি আমি, L²/4। নিচে কি থাকছে? নিচে থাকছে কি? QEL। তো 2π থাকলো, রুট একটা L কেটে যাবে, 2 এর সঙ্গে এটা কেটে যাবে, 2 হবে, 2টা নিচে চলে আসবে। তাহলে ওপরে থাকছে ML, নিচে থাকছে 2QE, বাস 2QE। একটা তো L কেটে গেল, একটা L থাকলো, ml/2QE। এটা হয়ে যাবে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারবো? আমরা আমাদের সমস্যাটাকে সমাধান করতে পারবো। এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের প্রশ্নে, পরবর্তী অঙ্কে আমরা দেখব কি আছে এবং সেটা সমাধান করব। ওকে, চলো পরের অঙ্কে চলে যাই। এটা সম্ভবত 18 নম্বর অঙ্ক। বলেছে পি হচ্ছে জড়তা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেটা বলে দিয়েছে 10⁻⁻7 5 I cap প্লাস J cap -2 K cap, একক দিয়েছে কুলম মিটার। ঠিক আছে, কুলম ইন্টু মিটার। অঙ্ক করো, তারপর কি দিয়েছে তোমরা নিজেরা খাতায় লিখে নাও, লিখে নিয়ে প্রশ্নটা সলভ করার চেষ্টা করো। আচ্ছা, এবার দেখো ই দিয়ে দিয়েছে, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, ই দিয়েছে কত? 10⁻7 I cap প্লাস J cap প্লাস K cap ভোল্ট পার মিটার। এবার বলেছে টর্কের মান কত হবে? টর্কের মান কত হবে? ঠিক আছে, টর্কের মানটা আমাদের বের করতে হবে, টর্কের মান বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের কি জানতে হবে? টর্কের ফর্মুলা জানতে হবে। টর্কের ফর্মুলা কি? টর্ক টাউ ইকুয়াল টু পি ক্রস ই, এটা মনে রাখতে হবে। পি এর ভ্যালু বসাবে, ই এর ভ্যালু বসাবে। তাহলে
পি আর এই দুটো পার্ট কেটে যাবে, স্কেলার কোয়ান্টিটি এই দুটো কেটে যাবে, একটাতে প্লাস হবে একটাতে মাইনাস দিয়েছে, এটা কিন্তু প্লাস দিয়েছে, এই প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এই দুটো রাশির কি করতে হবে আমাকে, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্ট কিভাবে করি আমরা দেখো, প্রথমে আমরা আই জে কে লিখে নেব। তা আয়ের সহগ কত 5, জে সহগ 1, কে সহগ -2 লিখব। আয়ের সহগ 1 1 1। ওকে, তো আশা করি তোমরা এটা করতে পারো। আই ক্যাপ কনস্ট্যান্ট রাখবো, আই ক্যাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এবার আই বরাবর কলাম রো ঢেকে দেবো, কলাম আর রো ঢেকে দেবো। 1 × 1 কত 1, মাইনাস মাইনাস হবে -2, মাইনাস এই দুটো গুণ করো, -2 আর 1 গুণ করো, তাহলে +2 হয়ে যাবে এটা। এবার মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের ক্ষেত্রে যে বড় কলাম রো ঢেকে দেবো, 5 এর সঙ্গে 1, 5 মাইনাস 1 এর সঙ্গে এটা, তাহলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, প্লাস কে ক্যাপ, এই দুটো ঢেকে দাও, 5 এর সঙ্গে 1, 5 -1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে দেখে নিই আমরা। এটা হবে 3 আই ক্যাপ -7 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এই টর্কের মান তাহলে কত হবে, টর্কের মান হয়ে যাবে রুট ওভার আই সহগের স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এবং এটা বেরোবে প্রায় 8.6। টর্কের একক যেটা সেটা লিখে নাও নিউটন মিটার। বল ইন্টু দূরত্ব, এটাই তো টর্ক, নিউটন ইন্টু বলের জন্য নিউটন আর দূরত্বের জন্য মিটার, নিউটন মিটার। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম এবং খুব ইজি লেভেলের একটা প্রবলেম। চলো আমরা পরের প্রবলেমটা সলভ করি, কি বলেছে পরের প্রবলেমে সেটা আমরা দেখে নিই। আচ্ছা দেখো কি বলেছে, এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান বলে দিয়েছে, এটা সম্ভবত 21 নম্বর অঙ্ক। ঠিক আছে, তড়িৎ প্রাবল্যের মান কত বলেছে, 2000 নিউটন পার কুলম্ব, সরি 200, এবং এটা এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাই আমি যদি এটাকে ভেক্টর হিসাবে দিই তাহলে এক্স অক্ষের ইউনিট ভেক্টর কত, আই ক্যাপ আমাদের লাগাতেই হবে এটা, তাহলে আমি ভেক্টর হিসাবে এটাকে ট্রিট করতে পারছি। আচ্ছা, ওয়াই জেড তলে একটা ক্ষেত্রফল দিয়েছে, একটা বর্গাকার ক্ষেত্রের, একটা বর্গাকার ক্ষেত্র আছে ওয়াই জেড তলে, এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল বলেছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 20 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে কি বলেছে দেখো, মানে এই বর্গাকার বর্গক্ষেত্র রয়েছে, একটা বর্গাকার তল রয়েছে যেটা এক্স জেড তলে আছে। ঠিক আছে, তা এক্স জেড তলে যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর দৈর্ঘ্য 20 সেমি। যদি মিটারে করি আমরা, এটা কত বেরোবে, 2 মিটার, 100 দিয়ে ভাগ করবো 2 মিটার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, তাই না, বাহু স্কোয়ার দ্যাট ইজ 2 এর স্কোয়ার দ্যাট ইজ 4 বর্গমিটার। এবার এর একটা তল, এটা তো ওয়াই জেড তল, ধরো এটা ওয়াই এটা জেড, তো এই যে বর্গাকার তল দেখতে পাচ্ছ, আমরা ফিজিক্সে কি শিখেছি যে ক্ষেত্রফল একটা ভেক্টর, যাকে আমরা ক্ষেত্র ভেক্টর বলি, এরিয়া ভেক্টর বলি। তো যদি ভেক্টর হয় এর মান তো পেয়ে গেলাম, দিক কোন দিক হবে, লম্ব বরাবর। তাহলে এই তলের দিক কোন দিকে হয়ে যাবে, লম্ব বরাবর, এই দিকে তোমাদের দিকে।
তাহলে এটা ওয়াই, এটা জেড, তাহলে এটা কোন অক্ষ? এক্স অক্ষ। তার মানে এর দিক কোন দিকে হয়ে যাবে? এক্স অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই ক্যাপ। তাই আমরা এখানে কি দিলাম? আই ক্যাপ। ঠিক আছে, তো আমরা এক্স অক্ষ, আমি তাহলে এই ক্ষেত্রফলটাকে একটা ভেক্টর হিসেবে আমি কল্পনা করতে পারছি। তাহলে এটা একটা ভেক্টর, ই একটা ভেক্টর। এবার ফ্লাক্স, ফ্লাক্স ফ্লাক্স কত হবে? ফ্লাক্স ফাই ইকুয়াল টু, তোমরা জানো, ই ডট এস। ই ডট এস মাথায় রাখবে, যখন ফ্লাক্স বের করবে তখন ই এর একটা ভেক্টর রূপ থাকবে আই জে কে দিয়ে, এস এর একটা ভেক্টর রূপ থাকবে আই জে কে দিয়ে। যদি এইভাবে লিখে দেয় আই জে কে দিয়ে এস দিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধে নেই। ই যদি দিয়ে দেয় কোনো অসুবিধে নেই, যদি না দেয় তাহলে কিন্তু ইনফরমেশন দেবে যে অ্যাকচুয়ালি এর দিক কোন দিক হবে, এর দিক কোন দিক হবে। যেমন এখানে কি ইনফরমেশন দিয়েছে যে এই বর্গাকার তলের তলটা রয়েছে ওয়াই জেড তলে, তো ওয়াই জেড তলের ডিরেকশন সবসময় এক্স অক্ষ বরাবর, এক্স জেড তলের ডিরেকশন ওয়াই অক্ষ বরাবর, জেড এক্স তলের ডিরেকশন ওয়াই অক্ষ বরাবর, বা এক্স ওয়াই তলের ডিরেকশন জেড অক্ষ বরাবর, মাথায় রাখবে। ঠিক আছে, তো এই ই এর মান কত? 200 আই ক্যাপ ডট, মাঝখানে ডট দেবে 4 আই ক্যাপ। তো খুবই সহজ, আই ক্যাপের সহ আই ক্যাপের সহ গুণ করে দাও। তার মানে 200 ইন্টু কত? 4, তার মানে 4 দুগুণ 8, 800। ঠিক আছে, 800 হয়ে যাবে। একক বসাতে পারো, ই এর একক কি? নিউটন পার কুলম, নিউটন পার কুলম, এবং এস এর একক কি? মিটার স্কোয়ার। তা নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাবে ফাই এর ভ্যালু। ওকে, চলো এবার আমরা পরের অঙ্কটা সলভ করব এবং দেখব এটা কি করে সলভ করতে হয়। আচ্ছা, একটু দেখি আমরা, এইখানে বোধহয় আমার একটু গন্ডগোল হয়েছে। 200, এটা সেমিকে যদি মিটার করি তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে, তাই না? 100 দিয়ে ভাগ করলে কেটে গেল, তাহলে এখানে 0.2 হবে, 0.2 হবে, 0.2 মিটার। ঠিক আছে, তো এখানে 0.2 এর স্কোয়ার, একটু তোমরা কারেকশন করে নেবে। 0.2 এর স্কোয়ার কত হবে? 2 গুণ 4, 04। এই জায়গাটা একটু কারেকশন করে নাও, 0.04 আই ক্যাপ। ঠিক আছে, একটু কারেকশন করো, বাস। এটা তাহলে বেরোবে আলটিমেটলি, এই দুটো গুণ করবে, 200 ইন্টু 0.04, এটা বেরোবে 8, 4 দুগুণ 8, 8 নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ঠিক আছে, একটু কারেকশন করে নাও, এখানে একটু ক্যালকুলেশন আমাদের গন্ডগোল ছিল। 20 বাই মানে মিটার করলে 0.2 হবে, এই জায়গাটা একটু আমাদের গন্ডগোল ছিল। চলো এবার আমরা পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। কি বলেছে পরের অঙ্কে আমরা দেখি। দেখো, বলেছে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে, এটা সম্ভবত 22 নম্বর অঙ্ক। একটা ঘনক রয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু এ ইকুয়াল টু 1 মিটার। এই হচ্ছে ঘনক। ঠিক আছে, এবার বলেছে ঘনকের কেন্দ্রে 12 মাইক্রোকুলম পরিমাণের একটি বিন্দু আধান আছে, তাহলে ঘনকের প্রতিটি তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? তাহলে এই ঘনকের কেন্দ্রে একটা আধান আছে কিউ। ঠিক আছে, এই কিউ এর মান কত বলেছে? কিউ এর মান বলেছে 20 মাইক্রোকুলম, 20 মাইক্রোকুলম। তাহলে এই মাথায় রাখবে, এই কিউ আধান থেকে বলরেখা চারিদিকে বেরোবে, তাই না? চারিদিকে বলরেখা বেরোবে, এই বলরেখাগুলো ঘনকের তল ভেদ করে চলে যাবে।
তাহলে এই পুরো ঘনকের জন্য পুরো ঘনকের তল ভেদ করে ঘনকের কটা তল রয়েছে? 6টি তল, তাই না? 6টা তল ভেদ করে এই বলরেখাগুলো বেরোবে, 6টি তল, তাই না? ঘনকের এই 6টি তল ভেদ করে বলরেখা যাবে। তাহলে যতগুলো বলরেখা পাস করবে, কতগুলো বলরেখা পাস করে? কিউ আধান থেকে যতগুলো বলরেখা বেরোবে সবাই এই ঘনকের তল ভেদ করে চলে যাবে। তাহলে কতগুলো বলরেখা বেরোবে? কিউ বাই এপসাইলন নট। ম্যাক্সওয়েল বলেছিলেন কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? কিউ বাই এপসাইলন নট বা কিউ বাই এপসাইলন। আমি শূন্য মাধ্যম ধরে নিই, তাহলে এপসাইলন নট লিখবো। তো এতগুলো বলরেখা কিউ আধান থেকে বেরোবে এবং প্রত্যেকটা বলরেখা, সবগুলো বলরেখা তলভেদ করে যাবে। তাহলে তলভেদ করে মোট বলরেখা কতগুলো যাবে? এতগুলো। তাহলে এটা হয়ে যাবে ফ্লাক্স। ঘনকের ক্ষেত্রে টোটাল ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে 6টা তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে একটা তলের ক্ষেত্রে ফ্লাক্স কত হবে? তাহলে 6 দিয়ে কি করব? ভাগ করব। 6টা তলের মধ্যে দিয়ে ফ্লাক্স হয়ে যাবে কিউ বাই এপসাইলন। তাহলে একটি তলের ফ্লাক্স কত হবে? 1/6 ইন্টু কিউ বাই এপসাইলন। তো যাই হোক, আমরা এই মানটা এখানে আমরা মান বের করার জন্য কি করব? কিউ এর মান বসিয়ে দেব। 1/6, কিউ এর মান হচ্ছে 12 মাইক্রো কুলম বলেছে, তো এটাকে কুলম করো, 10⁻⁻6 করো, গুণ করো, কুলম হয়ে গেল। এপসাইলন নটের মান কত? 8.854 ইন্টু 10⁻⁻12। বাস, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো এর মান কত বেরোচ্ছে। ওকে, এবং ফাইয়ের একক তো বলে দিয়েছি, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। ঠিক আছে, এর ভ্যালুটা দেখো কত হচ্ছে, জাস্ট ক্যালকুলেশন করো। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম, দেখো এটা সম্ভবত 24 নম্বর অঙ্ক। কি বলেছে? ই ইকুয়াল টু, ই এর একটা ভ্যালু বলে দিয়েছে, ই ইকুয়াল টু 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এবার ওয়াই জেড তলে ক্ষেত্রফল বলে দিয়েছে এস। এস কত বলেছে? 20 মিটার স্কোয়ার। কিন্তু ক্ষেত্রফলের দিক দেয়নি। দেখো, ক্ষেত্রফল তো একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এখানে একটা দিয়েছে, ক্লু দিয়েছে, ওয়াই জেড তল। ওয়াই জেড তল মানে এই ডিরেকশন কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। যেটা থাকবে না প্রেজেন্ট সেই দিকে হবে। ওয়াই জেড তলে এক্স নেই, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষের একক ভেক্টর কি? আই ক্যাপ। বাস, ফ্লাক্স বের করো। ফ্লাক্স ইকুয়াল টু হয়ে যাবে ই ডট এস। ই ডট এস, তো ই এর মান বসাবে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট এস মানে 20i ক্যাপ। এবার আই এর সহগ কত? 20, এখানে আই এর সহগ কত? 6 ইন্টু 20 গুণ করো, বাকিগুলো 0 হবে। এখানে যে সহগ আছে এখানে নেই, এখানে আছে এখানে নেই, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? 6 × 12 120 নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে সেট 1-এর অঙ্ক। আশা করি তোমরা বাকি অঙ্কগুলো সবগুলো পারবে। ঠিক আছে, আমি কিছু অঙ্ক করিয়ে দিলাম, শিখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এবার তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় বলো। তাহলে আমি সেট টু শুরু করার আগে সেট 1 যেগুলো তোমরা পারবে না সেগুলো নিয়ে আলোচনা করার পর আমরা সেট 2-এর অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। বাই, ভালো থেকো।